ব্যাপারটা হলো আমাদের রাজনীতিটা উত্তরাধিকার সূত্রে যে পেয়েছি ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশের কাছ থেকে, সেটা কোনো দিন সুখকর ছিল না। আমরা জানি লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে যিনি ক্ষমতায় আসলেন উনি এসেই ঘোষণা করলেন, ৭২ সালে উনি দেশে আসলেন, বললেন সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। চোরের খনি দেওয়া এই দেশের ক্ষমতা শুরু। ৭৩ সালে যে ভোটটা হয়েছিল সেই ভোটটা হলো ভোট চুরির ভোট। 293টা আসন পেয়েছিল আওয়ামী লীগ। সেখানে অনেক জায়গা থেকে ভোট একদিন পরে ঘোষণা করা হলো, অনেক জায়গা থেকে আপনার হেলিকপ্টারে নিয়ে আসলো। এই ধারাবাহিকতায় এরপরে তো শেখ মুজিব গণতন্ত্রের গলাটি হত্যা করেছে। তারপরে আসলেন অনেক চড়াই উতরাই পার হয়ে জিয়া রহমান সাহেব, উনি আবার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করলেন। শেখ মুজিব কিন্তু আওয়ামী লীগের কবর দিয়ে গেছিলো, বাকশাল করছিল। সেই একদলীয় শাসন বাকশাল করে আবার আওয়ামী লীগকে পুনর্জীবিত হলো। ধারাবাহিকভাবে যতগুলি দল 54 বছরের মধ্যে ক্ষমতায় ছিল, গণতন্ত্র একটা ফাঁকা বুলিতে পরিণত হয়েছিল। গণতন্ত্রদের কি এইটা কিন্তু এদেশের মানুষ গণতন্ত্রের বৈশিষ্ট্যই জানে না। গণতন্ত্রের একটা সুষ্ঠু নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং জনমতের শতভাগ প্রতিফলন, এইটা কখনোই হয় নাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা অনেক ইতিহাসই তো জানি। একটু ভালো নির্বাচন হয়েছিল 91 সালে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়েছিল, আওয়ামী লীগ বলেছিল এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। আবার 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা গেল, বিএনপি বলেছিল এখানে স্থূল কারচুপি হয়েছে। এই যে সূক্ষ্ম এবং স্থূল, যেটা সবচেয়ে ভালো নির্বাচন হলো, সেটাও কিন্তু বিতর্ক উদ্দেশ ছিল না। কাজে এখানে কখনোই কোনো দিন গণতন্ত্র বলতে যেটা বোঝায় একটা সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন, একটা অংশগ্রহণমূলক নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচনে কখন হয়নি। মজার ব্যাপার হলো এই আওয়ামী লীগ বিএনপি একজনার ছায়া দেখতে পারতো না। প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পরিবর্তন করে সংসদীয় পদ্ধতি আনার জন্য দুইজনে কিন্তু একটা সমঝোতা হয়েছিল। একজনের বাপের আদর্শ ছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতি নির্বাচন, শেখ হাসিনার। আরেকজনের স্বামীর আদর্শ ছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, জিয়া রহমান সাহেব, মরহুম জিয়া রহমান সাহেবের। দুইজনেই কিন্তু কেন করেছে এটা? একজন স্বামীর আদর্শ বাস্তবায়ন করছে, একজন বাপের আদর্শ দোহাই দেয়, স্বামীর আদর্শ দোহাই দেয়। কিন্তু তাদের তো সরকার পদ্ধতি, সংসদীয় পদ্ধতি সরকার ছিল না, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল। সেটা কেন বাতিল করলো তারা? কেন? কোন উদ্দেশ্যে? এইটা অনেক সুলচলা বিশ্লেষণ, অনেক বড়, আমি এটা যাব না। কিন্তু দুইজনেই কিন্তু স্বামী এবং বাপের যে রাজনৈতিক আদর্শ ছিল সেখান থেকে বিচ্যুত হয়েছে তারা, এটা বলতে হবে। কাজী আসলে একটু যদি আপনার সাথে যোগ করি যে এখন যে সংস্কারের যে আলাপ হচ্ছে, যেটি নিয়ে ধারাবাহিক বৈঠক হচ্ছে, সেখানে আসলে সুষ্ঠু নির্বাচন বা নির্বাচনকে সামনে রেখে কতটুকু আলোচনা হচ্ছে? এখানে ঐক্যমত্য কমিশন আমি যারা দেখেছি, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ডক্টর ইউনূস সাহেবের একান্ত আলোচনার পরে উনি একটা যৌথ ইশতেহার দিয়েছেন, যৌথ একটা বিবৃতি দিয়েছেন। এইটা একজন সরকার প্রধান এইটা করতে পারে না। একটা দলীয় প্রধানের সাথে আলোচনা হতে পারে, কিন্তু যৌথ একটা বিবৃতি এটা আমরা দিতে পারেন না। এটা আমরা প্রতিবাদ করেছি, ওনাকে আমরা বলেছি যে এটা আপনার ঠিক হয় নাই। একটা দেশের সরকার একটা সরকারের সাথে যৌথ বিবৃতি দিতে পারে, কিন্তু একটা দলের প্রধানের সাথে এইটা উনি দিতে পারেন না। ওখান থেকে কথাবার্তা বলার পরে দেখা যায় যে ঐক্যমত্য কমিশনের ভূমিকাটা অনেকটা পরিবর্তনশীল, যার কারণে বৈঠকের প্রভাব কি ঐক্যমত্যের আলোচনায় পড়েছে? হ্যাঁ, অবশ্যই পড়েছে। কারণ এখানে ওনারা প্রথম একটা লিখিত দিয়েছেন প্রত্যেক সংস্কারের ব্যাপারে, ওনারা একটা কাগজ দিয়েছেন, সেইখানে কোনটা একমত, কোনটা দ্বিমত, কোনটা ভিন্ন মত দাগ দিয়েছে। অনেক দল সেখানে তারা বলেছে, ওনারা উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা বলেছেন। সেখানে নিম্নকক্ষ যেটা মূল, যেটা
জি। তো অনেক দল বলেছে আমরা নিম্নকক্ষ উপকক্ষে 53 বছরে যে আপনার রাজনীতির নামে, তারপরে গণতন্ত্রের নামে, ভোটের নামে যে নৈরাজ্য হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, এইটা পরিবর্তন চাই। এই জন্য আমরা সবাই কিছু কিছু প্রতিনিধিত্বশীল দল, যেমন জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, তারপরে হলো আপনার সকল ইসলামী দল, দুই একটা বাদে সকল ইসলামী দল, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপর হলো আপনার নাগরিক অধিকার, তারপর হলো এবি পার্টি, সবাই বলেছে আমরা এইবার নির্বাচনটা একটা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই। কেন চাই পিয়ার পদ্ধতি? অবশ্যই এখন 91টা দেশে কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন আছে, অনেক উল্লেখযোগ্য, অনেক উন্নত রাষ্ট্র, যেমন আপনি জানেন তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, তারপর হলো ব্রাজিল থেকে শুরু করে স্পেন, রোমানিয়া, ডেনমার্ক, সুইডেন ইত্যাদি, এই সব দেশে আরও অনেক উন্নত, 91টা দেশে। তা আমরা এইবার এইটা চাই কেন? বিগত দিনের নির্বাচনে কখনোই কোনো আমলে জনমতের সঠিক প্রতিফলন ঘটে নাই। মনে করেন একজনে ভোট পাইল 20%, একজনে 19%, একজনে 21%, একজনে 22% ভোট পাইল। এইভাবে দেখা গেল যিনি 22% ভোট পাইল উনি পার্লামেন্ট মেম্বার হইল, কিন্তু আরও যে আপনার 78% ভোট আছে সেই ভোটের কোনো মূল্যায়ন হলো না। কিন্তু একটি সংসদীয় আসন থেকে তো একজনকেই যেতে হবে না, সংসদে। এটা তো এখানে আমি বলি পিয়ারটা হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন। এখানে কোনো দল ব্যক্তিকে ভোট দেবে না, ভোট দেবে দলকে। যেমন আপনার দানের শীষ, হাত পাখা, দাড়িপাল্লা, এভাবে যার যার প্রতীকে ভোট হবে। হ্যাঁ, দলকে ভোট দেবে। দল করবে কি 300 আসনের প্রার্থীর তালিকা একটা জনমনে উনি প্রকাশ করবেন, ওখানে পত্রিকার মাধ্যমে বা বিজ্ঞপ্তির মাধ্যমে দেবেন। ওখান থেকে যত পার্সেন্টেজ ভোট পাবে ওই দল, তার 3 গুণ সদস্য সে পার্লামেন্টে পাঠিয়ে দেবে ওই সিরিয়াল অনুযায়ী। যেমন কেউ 10% ভোট পাইলে 30 জন, কেউ যদি 20% পায় 60 জন। এটা ওই যে সিরিয়াল উনি একটা তালিকা দিল, ওই তালিকা অনুযায়ী কিন্তু তারা পার্লামেন্টে ওইভাবে প্রার্থী পাঠাবে। এইটা হলো পিয়ার পদ্ধতি। তো এইখানে আমরা এই দাবিটা জানিয়েছি, কিন্তু ওনারা বললেন যে এই দাবিটা আমরা আলোচনায় উঠাবো, কিন্তু ঐক্যমত্য সরকার আজকে আশ্চর্য হয়ে গেলাম, যেটা হলো উনি নিম্নকক্ষ নিয়ে কোনো আলোচনাই করলো না। উনি আলোচনা করলেন উচ্চকক্ষ নিয়ে। জি, উচ্চকক্ষ কেমনে হবে? সেখানে পিয়ার পদ্ধতি হবে, কিন্তু নিম্নকক্ষ। তখন আমি বললাম যে হাতির সোদাত আপনার এই করলেন, আসল দাঁত যে নাই এটা তো আর আপনি করলেন না। যেখানে আপার কাউন্সিলে পিআরপি করবেন, আপার হাউসে, সেখানে লোয়ার হাউসের মূল যেটা ভিত্তি হবে, আপনি একটা দল 20% ভোট পায়, 60 জন সে লোয়ার সে সদস্য হবে, 20 জন সংরক্ষিত মহিলা আসনে সে প্রার্থী দিতে পারবে, 20 জন সে আপার হাউসে সে সদস্য দিতে পারবে। এই যে বিষয়টা উনি এই এড়াই গেছেন। আজকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আজকের এখানে অনেক প্রতিনিধিশীল দল তারা পিয়ার পদ্ধতি নির্বাচন চায়, ওখানে অনেক, এমনকি কমিউনিস্ট পার্টিও পিয়ার পদ্ধতি নির্বাচন চায়। 2-1টা দল ছাড়া সবাই কিন্তু পিয়ার পদ্ধতি একটা নূতন, এটা হলো মৌলিক সংস্কার। যে সংস্কারগুলো আমরা চাইতেছি, এই নির্বাচনের সংস্কারটা হলো আসল সংস্কার। এইটা যদি গতানুগতিকভাবে 53 বছর 54 বছর যেভাবে নির্বাচন হয়েছে, এই ধারায় নির্বাচন হলে এটাকে কোনো সংস্কার বলা যায় না। নির্বাচন বিলম্বিত করতে চায় অনেক দল, একটু বললে এটা খোসা দেওয়া কথা আর কি। নির্বাচন বিলম্বিত করার প্রশ্ন আছে, সে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করবেন, তারিখ তো সেটেল হয়ে গেল, এটা বিলম্বিত করার কি আছে? সেখানে অনেকে বলছে 300 আসনে, আমরা কিন্তু 18 সালে 300 আসনেই প্রার্থী দিয়েছিলাম, আপনি জানেন সেটা। 300 আসনেই কিন্তু প্রার্থী অলরেডি আমরা দিয়েছি, যেখানে আওয়ামী লীগ বিএনপি ভাগাভাগি করে দিয়েছে, আমরা এককভাবে 300 আসনে সেখানে প্রার্থী দিয়েছিলাম। তো এইখানে 300 আসনের প্রার্থী দেওয়ার মতো সেটা তো আমাদের আছে, আমরা সেটাকে পরিবর্তন করছি। আমরা ঘোষণা করব যে আমরা 300 আসনে দেবো, আমরা তো 300 আসনে 18 সালেই তো নির্বাচন দিয়েছি। আরেকটা কথা ওনারা বলেছেন স্থানীয় নির্বাচন আগে। আর আমরা তো দেখছি যে ক্ষমতায় থাকার পর একজন এমপি সাহেব কীভাবে চেয়ারম্যান নিয়োগ দিয়ে চলে আসে, ওখানে ইউনিকে বলে দেয় এই তালিকা তুমি ঘোষণা দিয়ে দাও। সে কত যে মনোনয়ন বাণিজ্য করে, এবং একজন সে কী বলে, একজন এমপি সাহেব সে এলাকায় যে একজন প্রাইমারি স্কুলের দপ্তরি তাকে নিয়োগের ব্যাপারে সে নাক গলায়। কাজে তাহলে স্থানীয় সরকার কি করবে? কাজে আমরা পরিষ্কার বলি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, এবং সেটা আপনার এমপি সাহেব শুধু অধিকতর উন্নত আইন পাস করে পার্লামেন্টে, আর লোকাল গভর্নমেন্ট যারা থাকে সেটাকে আরও শক্তিশালী করে, সেইটা দিয়া আমরা স্থানীয় জনগণের চাহিদা জনস্বার্থ আমরা এটা করবো। এই জন্যে আপনার স্থানীয় নির্বাচন আগে চাই, যাতে মনোনয়ন বাণিজ্য করতে না পারে,
দ্বিতীয় নম্বরে যেটা হলো যে নির্বাচন পালসনের কোনো ব্যাপার নাই, এটা কোনো ষড়যন্ত্র না, এটা একটা আমি মনে করি একটা উস্কানিমূলক কথা। এবার আমি শেষ করছি। অধ্যাপক আশরাফ আলী আকন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আজ আলোচনা শেষ করবো। শ্যামা ওবায়দ এবং শরীফ